এইদিকেও লুকোচুরি গল্প পড়ল। ক্যাডার সাহেবও ডায়েরির পাতায় লুকোচুরি গল্প লিখেছে। লজ্জা পেলে বুঝি ক্যাডার সাহেব বুঝে যাবে যে তার চন্দ্র পাখি তাকে নিয়ে লুকোচুরি গল্পে মশগুল হয়ে গেছে। আজকে নীরাও লজ্জা পাওয়ার চেষ্টা করবে। সন্ধ্যায় দীপ নীরাকে বলে, বই খাতা বের করা, পড়তে হবে। নীরা তার ওড়নার কোনায় আঙ্গুল ঘোরাতে থাকে আর ফুলরে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে থাকে। দীপ দেখলো নীরার কাণ্ড, কিন্তু কিছু বুঝলো না। দীপ আবার বলে, কি হলো, পড়তে বসবে না? নীরা ফুলরে তাকিয়ে ওড়নার কোনায় আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। দীপ এবার ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, পড়তে বসার আহ্বান দিয়েছি, বাসর করতে আহ্বান দেইনি যে এভাবে লজ্জা পাবে। পরীক্ষার পর লজ্জা পাওয়ার মতো সুযোগ ও কাজ দুটোই করে দিব। এখন পড়াশোনায় ফোকাস হও। শেষ। নীরার লজ্জা পাওয়া শেষ। এমন রসকসীন বর থাকলে কিভাবে লজ্জা পাবে সে? এমনিতে তো নীরার দ্বারা ওসব লজ্জা তারপর ন্যাকা ন্যাকা ভাব আসে না। নীরা সবসময় স্টেট থাকে, সেখানে আজ একটু লজ্জার অভিনয় করলো, কিন্তু এই ক্যাডার সাহেব তা হতে দিল না। শীত পড়েছে খুব, তাই আজ মিসেস সাবিনা ও দীপানিতা মিলে পিঠা বানাতে থাকে। মিসেস শিউলি ভাত চাপিয়ে দেন, পিঙ্কিও সাহায্য করতে থাকে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসেছেন। দীপের বাবা মা দাওয়াত দিয়েছেন। নীরা ও দীপ পড়তে বসেছে। দীপ নীরাকে পড়াচ্ছে। আর কয়েকদিন পর নীরার পরীক্ষা। আবার এর ভিতরে নীরব আসবে। শীতকালে এমনিতে পিঠার আমেজ থাকে। একের পর এক আনন্দ অনুষ্ঠান শীতকালে বেশি হয়, আর এর ভিতরে নীরার পরীক্ষা। দীপ ও তার পরিবারের কোনো আপত্তি নেই নীরা কোনো কাজ করলো কিনা এগুলো নিয়ে। দীপ ভালো করেই জানে নীরাকে কাজ করতে বলে নীরা বই ফেলে কাজের দিকে দৌড় দিবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। নীরা মিস্টার রবিনের এক বাহু ধরে তার কাঁধে মাথা দিয়ে আছে। বিয়ের আগে বাসি থাকলে মিস্টার রবিন যখনই কাজ করে বাসায় আসতো, নীরার সাথে সাথে তাকে এভাবে জড়িয়ে ধরতো। বিয়ের পর সব কিছু পাল্টে গেছে। নিজের স্থায়ী বাড়ি, নিজের জীবন, নিজের কাছের মানুষের জায়গা, সব কিছু। কিন্তু তারপরও নীরা আজ সুখী। তাকে তার শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে। তার আসল মানুষ তাকে এতগুলো বছর ধরে ভালোবাসে। এগুলো কি কম নাকি? মিস্টার রবিন নীরাকে বলেন, শুনলাম তুমি নাকি পারফেক্ট বউ হওয়ার চেষ্টা করছো। সকাল সকাল উঠে রান্না বান্না করছো, পড়াশোনা করছো, সবাই তো তোমার খুব প্রশংসা করছে। বরের প্রতি এত যত্ন এসেছে দেখেই সবাই খুশি। নীরা তাকালো বাবার দিকে। পাশে মা, শ্বশুর, শাশুড়ি ও অন্যান্য সবাই আছে। নীরা বলে, আমি তো তোমারই মেয়ে আব্বু। তুমি যেমন তোমার বউয়ের জন্য পাগল, আমিও তেমন হব আমার বরের পাগল। এগুলো তো বংশগত রোগ। বাবা যেমন রোম্যান্টিক হবে, তার সন্তানও তেমন রোম্যান্টিক হবে। খুব খুব করে কাশতে থাকেন মিস্টার রবিন। মিস্টার সুমুজের বিষম ওঠে। মিসেস নাজনীন মেয়ের আর তার বাবার দিকে চোখ গরম করে তাকায়। মিসেস সাবিনা ও দীপান্বিতা মিটমিট করে হাসতে থাকে। দীপ কি করবে নিজেও জানে না, তাই সে ঘরে চলে আসে। পিঙ্কার মিসেস শিউলি নিজেদের মতো ঘরে আছে, তাই এগুলো দেখছে না। অভ্র সবার এই ভাবভঙ্গি বুঝে উঠতে পারছে না। সে তার মতন কার্টুন দেখতে ব্যস্ত। মিসেস সাবিনা মিস্টার সমুদ্রকে বিষম খেতে দেখে ফিসফিস করে বলেন, ও মা, ঢং দেখলে বাঁচি না। মেয়েটা তো ঠিক বলেছে, বাবা মা যেমন সন্তান তো তেমনই হয়। তবে তোমার ক্ষেত্রে উল্টো। তোমার বাবা তো রোমান্সের ঠেলায় 2 বিয়ে করেছিল, তুমি তো তার এক অংশও দেখাওনি। উল্টো ছেলেকে তোমার মতো বই পাগল বানিয়েছ। এখন ছেলে আমার বই ছেড়ে বউ পাগল হলেই বাঁচি। ছেলে বউ আসার পর থেকে যেন বুড়ো বয়সও বউ যুবতী মনে হয়ে উঠেছে। মিস্টার সমুদ্র যেন দিন দিন বিষম খাওয়ার গতি বৃদ্ধি পাচ্ছে। মিস্টার সমুদ্র মিসেস সাবিনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন, ছেলের বউয়ের ছোঁয়া লেগেছে মনে। চলো আবার বিয়ে করে নবদম্পতি হয়ে যায়, তোমার মনের যত রং লেগেছে মিটিয়ে দেয়। সেই সৌভাগ্য কি আমার কপালে আছে? বলে হামিদে সোফা থেকে উঠে পড়েন মিসেস সাবিনা। মিসেস নাজনীন নীরার কাছে এসে নীরার কানে কানে বলেন, বিয়ে হয়েছে সব কিছু বুঝতে শিখেছো, এটা শেখোনি যে কোথায় কি বলতে হয়। আমি তো সত্যি কথাই বলেছি। বাবা তো তুমি বলতে অন্ধ। তুমি বললে বাবা যাবে ডানে, তুমি বললে বাবা যাবে বামে।
আমার কপালে বর জুটেছে তার উল্টো। আমাকে কি করতে হয়? বর যদি বলে চলো ডানে, আমিও চলি ডানে, আর বর যদি বলে চলো বামে, আমিও চলি বামে। মিস্টার রবিন মেয়েকে বলেন। এগুলো বলতে নেই মা, তোমার আম্মু লজ্জা পাই। বলে নীরা ও মিস্টার রবিন হাসতে থাকে। মিসেস নাজনীন বুঝতে পেরেছে এরা বাবা মেয়ে মিলে তাকে পচাতে থাকবে, তাই তিনি কথা বাড়ায় না। তাড়াতাড়ি করে বিদায় জানিয়ে চলে যান বাসায়। আজ নীরাদের বিদায় অনুষ্ঠানটি খুব বড়ভাবে আয়োজন করা হবে, সাথে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দিবে। বিদায় অনুষ্ঠান উপলক্ষে মেয়েদের নীল শাড়ি ও ছেলেদের পাঞ্জাবি পরতে বলা হয়েছে। নীরা এই কয়েকদিনের ভিতরে তার ও দীপের জন্য একসাথে মেসিং করে ড্রেস কিনেছে। আজকে সন্ধ্যায় নীরব আসবে। কয়েকটা দিন শুধু নীরার বইয়ের পাতায় মুখ গুজে থাকতে হয়েছে। আজকে সারাদিন তার ছুটি। দীপ তাকে এই কড়া শাসনে রাখে, আবার দীপই তাকে ছুটি দেয়। দীপ ফ্রেশ হয়ে রেডি হবে। নীরা তখন দীপকে বলে, আজকে আপনি এই পাঞ্জাবি পরবেন। দীপ তাকায় পাঞ্জাবির দিকে। পাঞ্জাবি হাতে নিয়ে নীরাকে বলে, এটা কখন কিনেছো? ছুটির ভিতরেই কিনেছি, আপনাকে সারপ্রাইজ দিব তাই দেখাইনি। এখন তাড়াতাড়ি পরে আসুন। দীপ নীরা থেকে প্রথম কোনো পুরস্কার পেয়েছে, এতে দীপের ভালো লাগছে, তাই সে পাঞ্জাবি নিয়ে চলে গেল। অথচ দীপ নিজেও জানে না নীরা তার সাথে ম্যাচিং করে শাড়ি পরবে। নীরা শাড়ি পরে ড্রয়িং রুমে এসেছে। কয়েকদিন পড়াশোনার চাপে ঘরের কাজ করতে পারে না, এর জন্য কেউ তাকে জোর করেনি। তবে পিঙ্কি নীরাকে কথা শুনিয়ে শুনিয়ে ঘরের অনেক কাজ করেছে, এতে নীরার মনে একটু জেদ চেপেছে। পরীক্ষা শেষ হলে ঘরে কাজে মন দিবে, এমন এক জেদ নীরা মনে মনে করে রেখেছে। ড্রয়িং রুমে এসে নীরা দেখে পিঙ্কি অনেক সুন্দর করে শাড়ি পরেছে। নৃত্যে নাম দিয়েছে হয়তো। পিঙ্কি অনার্স 3য় বর্ষে পড়াশোনা করে নীরার কলেজে। আজ সিনিয়র জুনিয়র সবাই নৃত্য করবে, যার যার ইচ্ছা। পিঙ্কিও নাম দিয়েছে। নীরার ইচ্ছে ছিল নৃত্য করার, কিন্তু সে এখন নৃত্য করতে পারবে না। তার ক্যাডার সাহেব চায় না। পিঙ্কি তো তার ডেমো দেখেছিল, তাই নীরাকে খোঁচে দিয়ে বলে, মানুষ বুঝে কাকে কোথায় মানে, তাই তো আজ আমি নৃত্য করতে পারছি। আর অনেকের মনের ইচ্ছে থাকলেও পূরণ তো করতে পারি না, বরং ড্যামো দেখিয়ে দেয়। নীরা কি কম নাকি? তাকে কেউ কথা শোনাবে আর সে চুপ থাকবে? এমন তো হতেই পারে না। পিঙ্কির কাছে এসে নীরা বলে, কি বলো তো, আমি তো জানতাম না আমার ক্যাডার সাহেব নাচনেওয়ালি দেখলে ঘৃণা করে, তাই আবদার করেছিলাম আমার ক্যাডার সাহেব আমাকে তার ব্যক্তিগত নারী হিসেবে চায়, কোনো পরপুরুষের সামনে নৃত্য পরিবেশন করা নারী হিসেবে না। আমি এটাই খুশি বলে হামি দিতে দিতে রান্নাঘরের দিকে যায়। পিঙ্কির আগে চোখ মুখ লাল করে আছে। এই মেয়ের সাথে কথাই পারবে না, তাকে কিছু একটা করতে হবে। সকালের খাবার খেয়ে দীপ ও নীরা নিজেদের মতো কলেজে আসে। কলেজ গেট থেকে নীরা নেমে যায়। ওখানেই আসে কেয়া দীপ ও নীরাকে দেখে বলে, ভাববা তোর তো দেখি সেম কালার সহ সেম প্রিন্টের ড্রেস পরেছিস। স্যার তো পুরা হ্যান্ডসাম প্লাস জেন্টলম্যান লাগছে। নজর দিবি না। আমার বইয়ে গেছে নজর দিতে। আবার সাদা বিলাই আছে। তোর ক্যাডার সাহেবের দিকে তো অন্যান্য মেয়েরা নজর দিচ্ছে। ওই দেখ সিনিয়র আপুরা কিভাবে তাকাচ্ছে। নীরা দেখলো প্রায় কিছু সংখ্যক মেয়েরা দীপের দিকে তাকিয়ে আছে, আবার কিছু মেয়েরা কলেজে ভিপিকে দেখতেছে। নীরার হিংসা হতে লাগলো। আরে ভাই, ভিপি, তারপর আরও হ্যান্ডসাম স্যারের দিকে তাকাচ্ছিস, টাকা আমার বড় দিকে কেন তাকাচ্ছিস? নীরা কেয়াকে বলে, বুঝলি সাদা বিলাইয়ের চশমিশ, আমার ক্যাডার সাহেবের নজর দোষ শুধু বাড়িতেই না বাইরেও আছে। কোনো এক ওঝা দেখাতে হবে যদি নজর থেকে বাঁচে। ধুর, তোর মতো রণচণ্ডী না। মানে মেয়ে থাকতে কি আর ওঝা লাগে? এমনিতেও কোনো মেয়ে পাত্তা পাবে না। চন্দ্রপাখি বলেও বললি না কেন? আমি সব কিছু জেনে গেছি। কিভাবে? তোকে কেন বলবো? তুই আমাকে বলেছিলি যে ক্যাডার সাহেব আমাকে ভালোবাসে। আরে তুই যে থাপ্পড় থেরাপি পেয়েছিস ওগুলো তো একটাও আমি পাইনি। প্রথম দিন তো স্যারের থাপ্পড় খেয়ে অজ্ঞান ছিলি, এখন না হয় তোর অভ্যাস হয়েছে, আমার তো তা না। এই ভয়েতে বলিনি। কেয়া আসার সাথে সাথেই দীপ চলে যায় নিজের স্থানে। কেয়া ও নীরা ঘোরাঘুরি করতে থাকে কলেজে। ঠিক সেই সময় নীরার সামনে একটি ছেলে আসে। ছেলেটি অনার্স 2য় বর্ষে পড়াশোনা করে, নাম ইস্তিয়াক। নীরার কাছে এসে নীরাকে বলে,
তোমাকে অনেক কিউট লাগছে। নীরা কোনো উত্তর না দিয়ে চলে যেতে নেয়। ইশতিয়াক আবার আসে নীরার সামনে। নীরার সামনে এসে হাঁটু গেড়ে বসে নীরার দিকে গোলাপ ফুল দিয়ে বলে, দীর্ঘ 6 মাস হয়েছে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি, কিন্তু আজ আর তোমাকে দেখে থমকে থাকতে পারলাম না। তোমাকে এই 2 মাস দেখতে না পেয়ে খুব কষ্ট হয় আমার। আমি তোমার বাড়ির দিকে গেছি, কিন্তু তোমাকে পাইনি। আগে যেমন ছাদে বা বাড়ির সামনের মাঠে খেলতে যেতে, এখন আর দেখতে পাই না তোমাকে। এই জন্য পাগল পাগল লাগছে নিজেকে। ভালোবাসি, খুব খুব ভালোবাসি আমি তোমাকে নীরা, আমার নিরুবতী। নীরা ও কেয়া একে অপরের দিকে চাওয়াচাই করে। নীরা কিছু বলার আগে কেয়া বলে, আফসোস আপনি আমার জিজু হতে পারলেন না। আপনি যাকে প্রণয় বাক্য দিয়ে নিরুবতী উপাধি দিলেন, সে এখন অন্যের চন্দ্র পাখি। ইশতিয়াক বুঝতে পারলো না কেয়ার কথা, তাই কেয়ার দিকে ফিরে বলে, মানে এই যে আমার বান্ধবী বিবাহিত। ইশতিয়াক মন খারাপ করে দুঃখিত বলে স্থান ত্যাগ করে। কেয়া হাসতে থাকে, বলে, দোস্ত, এই ছেলেটা আগে আসলে তোর আবার সুগার ড্যাডি বিয়ে করতে হতো না? মনে আছে আমাকে ফোন দিয়ে বলেছিলি তোর সাথে সুগার ড্যাডির বিয়ে ঠিক হয়েছে? নীরার কোনো উত্তর না পেয়ে কেয়া খোঁজাতে থাকে নীরাকে, বলে, কি হলো? এই তুই তোর জামাই থুয়ে ইশতিয়াক ভাইয়ের প্রেমে পড়লি নাকি? নীরা সামনে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলে, সামনে দেখ। কেয়া সামনে তাকিয়ে দেখে দীপ রাগে ফেটে যাওয়া ফেস নিয়ে নীরার দিকে তাকিয়ে আছে। কেয়া বলে, কাম সারছে রে। অনুষ্ঠানের নাচ গান ও বক্তৃতা শুরু হবে বলে সবাই নিজ নিজ জায়গায় বসে। স্যাররা কিছু বক্তৃতা দেয়, তারপর গান গাওয়া শুরু হয়। গান শেষে নৃত্য পরিবেশন করা হয়। এক এক করে কয়েকজন নৃত্য করার পর পিঙ্কিকে ডাকা হয় নৃত্যের জন্য। পিঙ্কি গানের তালে প্রতিটি স্টেপ খুব সুন্দরভাবে নাচে। পিঙ্কির নাচ দেখছিল দীপ। মূলত দীপ একা না, সবাই দেখছে পিঙ্কির নাচ, কিন্তু নীরার চোখ যেন একা দীপকেই বাজছে। অনুষ্ঠান শেষে সবাই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে বাইরে এসে ছবি তুলতে থাকে। ইন্টারের পরীক্ষার্থীরা একসাথে ছবি তুলে কেউ কেউ কান্নাকাটি করে, আবার কেউ কেউ বাড়ি চলে আসে। নীরা ও কেয়া গেটের কাছে এসে দাঁড়ায়। দীপ ও রিক আসবে। রিক এসে কেয়ার সাথে ঘুরতে যাবে, আর দীপ নীরা বাড়িতে যাবে। দীপ এসে নীরার কাছে দাঁড়াতেই রিক চলে আসে। রিকের হাতে বেলি ফুলের মালা কেয়ার হাতে দিয়ে বলে, তোমার এই নীল শাড়ির সাথে বেলি ফুলের মালা অনেক সুন্দর লাগবে চশমিশ। কেয়া লজ্জা পেল একটু, তারপর রিকের কাছ থেকে বেলি ফুলের মালা নিয়ে নীরাকে বলে, আমার খোপায় একটু ফুল দিয়ে দে দোস্ত। নীরা কেয়ার খোপায় ফুল গুজে দিয়ে দেয়। তারপর তারা বিদায় নেয়। নীরা গাড়িতে উঠতেই দীপ বলে, আজকাল ছেলেদের থেকে খুব প্রপোজ পাওয়া হচ্ছে। নীরা হামি দিতে দিতে বলে, ঘরে টিউবলাইট বর থাকলে যা হয়, বর তো আর ফুল দেয় না, পর দেয়। কিন্তু আফসোস ফুল আর নেওয়া হয় না। এদিকে বান্ধবীদের দেখি বিএফ থেকে ফুলের মালাও গিফট পায়। আমারও ভাগ্য আর লোকেরও ভাগ্য। দীপ রাগে যেতে জোরের স্পিডে গাড়ি চালায়। নীরা ভয় পেয়ে যায়। এবার বলতে থাকে, মরে যাব আমি মরে যাব। ওরে ক্যাডার সাহেব, লাগবে না আমার ফুল। আমার লাইফে আপনার মতো ব্লাডি ফুল থাকতে অন্য ফুল কেন নিব বলুন? গাড়ি আসতে চালান। কে শোনে কার কথা? দীপ জোরে গাড়ি চালিয়ে আসে বাড়ির সামনে। নীরা হাঁপ ছেড়ে বলে, এই যাত্রায় বেঁচে গেলাম, আর জীবনেও আপনার সাথে আমি এক গাড়িতে উঠবো না। যদি উঠি তার আগে আপনার নামে আমি জিডি করে রাখবো। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। বলে নীরা বাসে চলে আসে। বাসে এসে হিজাব খুলে শাড়ি পরেই থাকে, কারণ আর কিছুক্ষণ পর নীরব আসবে। নীরা ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে মাথায় খোপা করে। ঠিক তখনই পিছন থেকে দীপ নীরার খোপায় বেলি ফুলের মালা গুজে দেয়। নীরা আয়নায় এই দৃশ্য দেখতে থাকে। মাথায় বেলি ফুলের মালা গুজে দিয়ে দীপ বলে, আমার ব্যক্তিগত নারী শুধু আমার, তাকে না দিবে অন্য কেউ ফুল, না দিবে অন্য কেউ ভালোবাসা। বলে দীপ নীরার দিকে ঝুঁকে আসে। নীরা বুঝতে পারে দীপ তাকে এবার ভালোবাসার পরশ ছুঁয়ে দিবে, তাই নীরা চোখ বন্ধ করে নেয়। এবার যেন নীরার সত্যি লজ্জা করছে। দীপের গরম নিঃশ্বাস মুখের উপর আলাদা অনুভূতি নিয়ে আসে। ঠিক সাথে সাথেই নীরা ফিল করে তার গালের শুকনো খড়খড়া কিছুর ছোঁয়া।
ঠোঁটের ছোঁয়া কি এমন অদ্ভুত লাগে? নীরার কেন এমন লাগছে? সাথে সাথে চোখ খুলে নীরা দেখতে পায় দীপ একটি গোলাপ দিয়ে তার গালে স্লাইড করছে। বিরক্ত হলো নীরা, কি ভাবলো আর কি হলো। ধুর, দীপ নীরার মাথায় টোকা দিয়ে বলে, যত সব দুষ্টু বুদ্ধি মাথায় বিচরণ করে, তাই না? বলে নীরার হাতে গোলাপ দিয়ে চলে যায় ঘর থেকে। নীরা গোলাপ হাতে নিয়ে বলে, রসকসিন ক্যাডা সাহেব বউকে একটা চুমু দিতে পারে না? আমিও বা ভুলি কি করে? ইনি তো 8 বছর ধরে ভালোবাসার প্রকাশই করতে পারেনি, আবার দেবে চুমু? একবার পরীক্ষা শেষ হোক। আমি যদি আপনার থেকে 1 ডজন বাচ্চা না নিয়েছি তো আমার নামও মুঞ্জেরিন নিরানা। বলে নীরা গোলাপ ফুল নিয়ে খোপার কোনায় কুচে। আজ সবাই একসাথে নীরাদের বাসায় আসতে। নীরব আসবে সেই আনন্দে মিসেস নাজনীন সারাদিন নীরবের পছন্দের খাবার রান্না করেছেন। মিসেস সাবিনা এখন তাকে সাহায্য করতে গেল। মিস্টার রবিন ও মিস্টার সমুদ্র এক ঘরে বসে গল্প করতে থাকে। নীরার ক্ষুধা লাগে হঠাৎ, কিছু খাওয়ার জন্য খাবার টেবিলের দিকে যায়। সব ফলমূল সুন্দর করে কেটে সাজিয়ে রাখা, মিষ্টিগুলো সাজিয়েছে মিসেস নাজনীন। নীরব এভাবে খেতে ভালোবাসে, তাই এগুলোতে এখন হাত দেওয়া যাবে না। টেবিলের মাঝে একটি ছোট্ট ঝুড়িতে কলা ছিল, তার ভিতর একজোড়া কলা নীরা ছিঁড়ে খেতে যায়। অমনি মিসেস শিউলি খেয়াল করেন, রসিকতা করে বলেন, নাতবউ, জোড়া খাবার খাইতে নাই, এতে যমজ বাচ্চা হয়। নীরা দাদি শাওরির কথা শুনে হিসাব করলো, যদি 1 জোড়া খাবার খেলে যমজ বাচ্চা হয় তাহলে আমি 6 জোড়া কলা খাবো, খেলে 1 ডজন হয়ে যাবে। সাথে সাথে নীরা দীপকে বলে ওঠে, শুনুন ক্যাডা সাহেব, আমার জন্য কালকে 6 জোড়া কলা আনবেন। একটা ক্রিকেট টিম হবে আর একজন ওই টিমকে কন্ট্রোলে রাখবে। নীরার কথা শুনে হো হো করে হেসে ওঠেন মিসেস শিউলি। তিনি বলেন, নাতবউ আমার দেখি 12টা বাচ্চার শখ করছে। কেউ আর কিছু বলার আগেই কলিং বেল বেজে ওঠে। নীরা যে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে নীরব। নীরবকে দেখার সাথে সাথেই নীরা ভাইয়া বলে এক চিৎকার দিয়ে জড়িয়ে ধরে। মিসেস নাজনীন রান্নাঘর থেকে এসে ছেলের দিকে তাকিয়ে থাকেন। দীর্ঘ 5.5 বছর পর আজ ছেলেকে দেখছেন তিনি। মাতৃত্বের প্রথম স্বাদ তিনি নীরবকে গর্ভে ধারণ করে পেয়েছিলেন। এই ছেলে এতগুলো বছর দূরে ছিল, কত মনে পড়তো ছেলের কথা। ছেলেকে কোলে নিয়ে কত আদর করত, সব কিছু যেন আজ চোখের সামনে ভেসে উঠছে। সাথে সাথে নীরবের বুকে মুখ গুজলেন মিসেস নাজনীন। হাউমাউ করে কান্না করছেন ছেলের বুকে মুখ রেখে। সবাই দেখছে মা ছেলের মুহূর্ত। নীরব মাকে জড়িয়ে ধরে বলে, আমি যেদিন জার্মানি গিয়েছিলাম ওই দিনও তো এত কান্না করনি তোমরা। আজ এসেছি আর কান্নার বন্যা বয়ে গেল। নীরা মিসেস নাজনীনকে জড়িয়ে বলে, তুমি কি করে জানবে আমার কান্না করছিলাম কি না? মাকে তো জোর করে খাইয়ে দিতে হতো, শুধু তোমার স্বপ্নের জন্য তোমাকে সুযোগ্য করে দেওয়া। এই জন্য মা তোমার সামনে স্ট্রং ছিল। নীরবনের মাথায় হাত দিয়ে বলে, এবার ভাইকে ভিতরে আসতে দিবি নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবি? লম্বা একটা জার্নি করে এসেছি আমি, বাকি সবার সাথে তো সাক্ষাৎ করতে দে। নীরা হেসে দিল। মিসেস নাজনীনকে নিয়ে সাইড হয়ে মিস্টার রবিনের দিকে যাওয়ার সুযোগ করে দেয় নীরবকে। বাবা হলেও মিস্টার রবিন হলেন নীরবের বেস্ট ফ্রেন্ড। সবসময় বেস্ট ফ্রেন্ডের মতো করে চলাফেরা করেন তারা। নীরব ঘরে এসে বাবাকে জড়িয়ে ধরে। মিস্টার রবিন নীরবকে বুকে টেনে নিয়ে বলেন, আমার কলেজার টুকরোর এক অংশ। মিস্টার রবিন সবসময় নীরা ও নীরবকে বলে এসেছেন, তোমরা দুজন আমার কলেজার টুকরো, কিন্তু আমার কলেজার একাংশ জুড়ে আছে তোমাদের মা। বয়স বাড়বে, দিন শেষ হবে, কিন্তু তোমাদের মাকে আমি কখনো ভুলতে পারবো না। তোমাদের মা আর তোমারা 2 ভাই বোন আমার একটা আস্ত কলেজা। তোমাদের কোনো কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। বাবা মা ও বোনের সাথে সুখ দুঃখের মুহূর্ত ভাগাভাগির পর নীরব মিস্টার সমুদ্র, মিসেস সাবিনা ও মিসেস শিউলিকে দেখে সালাম দিল। তারপর দীপের সাথে কোলাকুলি করে নিল। অতঃপর দীপানিতার দিকে তাকালো নীরব। দীপানিতা এতক্ষণ নীরবের দিকেই তাকিয়েছিল। কতগুলো বছর পর তার 15 পুরুষকে দেখছে। আগে থেকেই আরও সুন্দর হয়েছে, বয়স বেড়েছে, কিন্তু মুখের সব চাপদারি আর বডি ফিটনেস দেখলে তো একদম মিস্টার পারফেক্ট লাগছে। দীপানিতা মনে মনে বলে ওঠে, আমারও তো বয়স বেড়েছে, বয়সের সাথে সাথে মুখের উজ্জ্বলতা কমে এসেছে। আর এনাকে দেখো,
উজ্জ্বলতা যেন আমার থেকে ঢেলে ঢেলে নিয়েছে। আমাকে হয়তো এখন আর মানাবে না তার সাথে, তাই তো এতদিন কন্ট্যাক্ট অফ রেখেছে। নীরব দীপান্বিতার কাছে আসতে যাবে, অমনি অভ্র এসে দীপান্বিতার হাত ধরে বলে, ক্ষুধা লাগছে আম্মু।